একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা উদ্দীপকটি দেখি। উত্তর আফ্রিকার সুদানে দীর্ঘদিন উপনিবেশিক শাসন ব্যবস্থা চলে। অবশেষে উপনিবেশিক শাসকরা সুদান শাসনের জন্য সুদানকে দুভাগে বিভক্ত করেন। জ্ঞানমূলক প্রশ্ন: ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? ফোর্ট উইলিয়াম দুর্গটি কলকাতা অবস্থিত এবং ফোর্ট উইলিয়াম একটি বিখ্যাত দুর্গ। এই দুর্গকে কেন্দ্র করে নবাব সিরাজউদ্দৌলার সময় সেখানে ইংরেজ ঐতিহাসিক হলওয়ে তিনি একটি মিথ্যা ঘটনা অবতারণা করেন, যেটি ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তো আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গটি কলকাতা অবস্থিত। 2 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন: দ্বৈত শাসন কি? বুঝিয়ে লেখো। দ্বৈত শাসন বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দ্বৈত শাসন বলতে আমরা শাসন ব্যবস্থায় দুইটি পৃথক সংস্থার উপস্থিতিকে বুঝি। 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যার এই তিনটা প্রদেশে দিওয়ানি আদায়ের যে ক্ষমতা, সেই ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নেয় এবং এই ক্ষমতা নেওয়ার পরবর্তীতে তারা বাংলার যে শাসন ব্যবস্থার দুটি ভাগ, একটি হচ্ছে দিওয়ানি আর একটা হচ্ছে নিজামত। তারা দিওয়ানিটা নিয়ে নেয় এবং নিজেরা শাসন ব্যবস্থার ক্ষেত্রে, নিজেরা রাজস্ব আদায়ের ক্ষেত্রে একক আধিপত্যে সেখানে নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করে। আর অপরদিকে তারা বাংলার নবাবকে সেখানকার আইন শৃঙ্খলা সহকারে অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে সেই বিষয়গুলো দেখাশোনা করার জন্য দায়িত্ব নেয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে দিওয়ানি লাভের মধ্য দিয়ে তারা দায়িত্বহীন ক্ষমতা লাভ করে, আর অপরদিকে তারা বাংলার নবাবকে ক্ষমতাহীন দায়িত্ব দেয়। এভাবে বাংলার শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটি অভিনব একটি বিষয়ের অবতারণা করেন লর্ড ক্লাইভ। আর সেই অভিনব যে ব্যবস্থাটি, বাংলার যে শাসন ক্ষমতা, বাংলার শাসন ক্ষমতার দুইটি পৃথক সংস্থার হাতে চলে যাওয়ার যে সিস্টেম, যে প্রথা, সেই প্রথাটা ইতিহাসে দ্বৈত শাসন ব্যবস্থা নামে প্রবর্তিত, দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। আর এই দ্বৈত শাসনের কারণেই পরবর্তীতে বাংলাতে 1770 খ্রিস্টাব্দে একটি দুর্ভিক্ষ, যেটি 76 মন্বন্ত নামে পরিচিত, সেই দুর্ভিক্ষটি সংঘটিত হয়। 3 নম্বর প্রশ্ন: উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো। খুব সিম্পল একটি বিষয়। এখানে বলা হচ্ছে উত্তর আফ্রিকার সুদানে দীর্ঘদিন উপনিবেশিক শাসন ব্যবস্থা চলে। আমরা জানি এখানে উত্তর আফ্রিকার যে কথা বলা হচ্ছে, সে উত্তর আফ্রিকা দ্বারা বাংলা তথা ভারতীয় উপমহাদেশকে বোঝানো হচ্ছে এবং সে ভারতীয় উপমহাদেশে দীর্ঘদিন পর্যন্ত ইংরেজদের উপনিবেশিক শাসন ব্যবস্থা সেখানে বহাল ছিল এবং অবশেষে উপনিবেশিক শাসকরা সুদান শাসনের জন্য সুদানকে দুভাগে বিভক্ত করেন। আর সুদানকে দুভাগে বিভক্ত করার যে ঘটনা, সেটি 1905 সালে যে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গের সাথে মিল পাওয়া যায়। আমরা জানি 1905 সালে ব্রিটিশ সরকার বাংলাকে দুভাগে বিভক্ত করেন, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত এবং একটি ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। সেই বঙ্গকে ভঙ্গ করার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে রাজনৈতিক যে কারণটা, সেটা হচ্ছে ব্রিটিশ সরকার ডিভাইড অ্যান্ড রুলস পলিসিতে তারা বিশ্বাসী ছিল এবং তারা এই বাংলার বিশাল জনপদকে দুভাগে বিভক্ত করে। মূলত তারা বাংলার যে জাতীয়তাবাদী নেতৃত্ব, সেই জাতীয়তাবাদী নেতৃত্বকে তারা দুভাগে বিভক্ত করে এবং অবিভক্ত বাংলাতে বসবাসরত হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারা একটি মতবিরোধ তৈরি করেন এবং যে বিরোধটাকে কেন্দ্র করে পরবর্তীতে আরো অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে জন্ম নেয়। সুতরাং আমরা উদ্দীপকের ঘটনার সাথে আমাদের পাঠ্যপুস্তকের যে 1905 সালে যে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গের সাথে মিল পাওয়া যায়। আর সেই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় এবং 1905 সালে যদিও বঙ্গভঙ্গ করা হয় লর্ড কার্জনের সময়, আবার 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময় এই বাংলাকে আবার একত্রিত করা হয়, বঙ্গভঙ্গকে রদ করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর আফ্রিকার সুদানকে যে দুভাগে বিভক্ত করার যে ঘটনা, সেই ঘটনাটা আমাদের পঠিত বঙ্গভঙ্গের সাথে মিল পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে তোমার পাঠ্য বইয়ের উক্ত ঘটনার ফলাফল মূল্যায়ন করো। আমরা জানি 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়,
সেই বঙ্গভঙ্গের এক পক্ষে ছিলেন মুসলমানরা, আর বঙ্গভঙ্গের বিপক্ষে ছিলেন কংগ্রেস তথা হিন্দুরা। এবং এটার পক্ষে এবং বিপক্ষে থাকার অনেকগুলো কারণ রয়েছে। কারণ মুসলমানরা দীর্ঘদিন পর্যন্ত এই অবিভক্ত বাংলার রাজধানী কলকাতা হওয়ার কারণে এবং সেটি হিন্দু অধ্যুষিত হওয়ার কারণে, পাশাপাশি কলকাতাতে বাংলার রাজধানী হওয়ার কারণে সেখানকার শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, আইন আদালত, শিল্প, কলকারখানা সবকিছু কলকাতাতেই গড়ে ওঠে। আর এটার অধিকাংশ সুবিধাভোগী ছিলেন কলকাতাতে বসবাসরত হিন্দুরা। আর অপরদিকে পূর্ব বাংলার যে সকল মুসলমানরা ছিলেন তারা এই সকল সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিলেন। আর যখন 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন, তখন সেখানে মুসলিম নেতৃবৃন্দকে বলেন বঙ্গভঙ্গ হওয়ার পরবর্তীতে পূর্ব বাংলার রাজধানী ঢাকাতে প্রতিষ্ঠিত হবে। আর পূর্ব বাংলার রাজধানী ঢাকাতে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, আইন আদালত, শিল্প, কলকারখানা গড়ে উঠবে, যার সুবিধা পাবে মুসলমানরা। আর মুসলমান নেতৃবৃন্দ এই কারণে বঙ্গভঙ্গের পক্ষে তারা সমর্থন ব্যক্ত করেন এবং বঙ্গভঙ্গের পক্ষে তারা অটল থাকেন। আর অপরদিকে যখন বঙ্গভঙ্গ করা হয় তখন সেখানে কলকাতা কেন্দ্রিক যে সকল হিন্দু নেতৃবৃন্দ ছিলেন, কংগ্রেসের যে সকল নেতৃবৃন্দ ছিলেন, তারা শুধুমাত্র বঙ্গভঙ্গ না, বঙ্গভঙ্গ পরিকল্পনা যখন প্রকাশ করা হয় 1903 সাল থেকে, সে 1903 সাল থেকে 1905 সাল পর্যন্ত তারা এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে নানা ধরনের মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে থাকে এবং প্রায় তারা 2000-এর অধিক সভা সমাবেশ করে 1905 সাল পর্যন্ত। আর যখন 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ হয়ে যায়, বঙ্গভঙ্গ যখন কার্যকর করা হয়, তখন তারা এটার বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে নেমে পড়ে এবং সশস্ত্র আন্দোলনে নেমে পড়ে বিভিন্ন জায়গায় তারা বিলাতি দ্রব্য পূর্ণ বর্জন এবং বিভিন্ন জায়গায় তারা সশস্ত্র হামলা করে, গুপ্ত হামলা শুরু করে। আর এই সকল অরাজক অবস্থা ব্রিটিশ সরকার সেটাকে দমন করতে না পেরে তারা বীতশ্রদ্ধ হয়ে পড়ে এবং এক পর্যায়ে গিয়ে 1911 সালে সেই বঙ্গভঙ্গকে আবার রদ করে ফেলে। আর এই বঙ্গভঙ্গ হওয়ার পরবর্তীতে যেহেতু পূর্ব বাংলা ঢাকায়, সেখানে বাংলার রাজধানী স্থাপিত হয়, মুসলমানরা এটার কিছু সুযোগ সুবিধা তারা পায়। বঙ্গভঙ্গের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে 1906 সালের অক্টোবরে সেখানে ইরা নামে একটি পত্রিকায় বঙ্গভঙ্গ হওয়ার পরিপ্রেক্ষিতে যে 8টি সুবিধার কথা তারা তাদের পত্রিকাতে উল্লেখ করেন। এটা ছাড়াও বঙ্গভঙ্গ হওয়ার কারণে পূর্ব বাংলার লোকজন তারা অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে তারা অনেক এগিয়ে যায় এবং তাদের মধ্যে শিক্ষা সংস্কৃতির বিকাশ ঘটে। কিন্তু এই বঙ্গভঙ্গের যে ফলাফল, সেই ফলাফলটা মুসলমানদের জন্য বা পূর্ব বাংলার লোকদের জন্য বেশি দীর্ঘস্থায়ী হয়নি। কারণ যখন 1911 সালে বঙ্গভঙ্গ হয়ে যায় তখন, এবং এটাতে যেহেতু কংগ্রেসের প্রচন্ড বিরোধিতা ছিল, তখন মুসলিম নেতৃবৃন্দ বুঝতে পারলেন যে ভারতীয় উপমহাদেশে তথা বাংলায় হিন্দু এবং মুসলমান এই দুটি সম্প্রদায় একসাথে তাদের পক্ষে আসলে বসবাস করা খুব একটা সহজতর হবে না। কারণ হিন্দু নেতৃবৃন্দ বা কংগ্রেস নেতৃবৃন্দ মুসলমানদের কোনো সুযোগ সুবিধা আদায়ের ব্যাপারে তারা আন্তরিক না। এজন্য মুসলমানরা আগে থেকে আরো অনেক বেশি সংগঠিত হতে এবং রাজনৈতিকভাবে তারা সচেতন হওয়ার জন্য পরবর্তী সময়ে সেখানে তারা মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন, যেটি মুসলিম লীগ নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পড়াশোনা অব্যাহত রাখবে এবং তোমাদের সৃজনশীল যে প্রশ্ন, সেই সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমরা চর্চা অব্যাহত রাখো। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।